আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। আমরা ধারাবাহিকভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য যেই তোমাদের ক্লাসগুলো নিচ্ছিলাম, সেই ধারাবাহিকতায় আজকে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের বাংলা অংশের, শুধু বি ইউনিট নয়, আমাদের এখানে দেখো আমাদের সর্বপ্রথম ক্লাস হয়েছিল আমাদের প্রশ্ন প্যাটার্নের উপরে। আহ, দ্বিতীয় ক্লাস হয়েছিল আমাদের ধ্বনি এবং বর্ণের উপরে। আজকে আমরা আলোচনা করব বাংলা ভাষার ইতিহাস। অর্থাৎ দেখো, গত বছর বাংলা ভাষার ইতিহাস থেকে একটা প্রশ্ন এসেছিল, সো টপিকটা ইম্পর্টেন্ট। ধ্বনি ও বর্ণ নিয়ে তোমরা যদি এই ক্লাসটা না করে থাকো, আমাদের চ্যানেল অথবা পেজে তুমি গেলেই পাবে, ফারুক একাডেমি অথবা লেভেল আপ স্কুলে। ঠিক আছে? তো বাংলা ভাষার ইতিহাস থেকে আজকে আমরা আলোচনা করব। আশা করব আমাদের এই ক্লাসের শুরু থেকে তুমি শেষ পর্যন্ত থাকবে এবং আমাদের এখান থেকে একটা প্রশ্ন আসবেই এমনটা প্রত্যাশা করছি, কেননা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বাংলা অংশে তোমার বি ইউনিট অথবা সি ইউনিট যাই বলো না কেন, এইখানে এই বাংলা ভাষার ইতিহাস থেকে বা বাংলা ব্যাকরণের ইতিহাস থেকে একটা প্রশ্ন দিয়ে থাকেই, প্রত্যেকটা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় থাকে। সো এইখানে আসবে এমনটা প্রত্যাশা করছি। আর আমাদের আজকের ক্লাস কিন্তু হচ্ছে বাংলা অংশের ক্লাস, হচ্ছে আজকে 3 নাম্বার ক্লাস। ঠিক আছে? বাংলা অংশের 3rd ক্লাস আমাদের আজকে। ঠিক আছে? ওকে, দেখো, আমরা সর্বপ্রথম বাংলা ব্যাকরণ বা বাংলা ভাষার এখানে গুরুত্বপূর্ণ কিছু আহ, আমরা তথ্য পড়ব এবং আমাদের বাংলা ব্যাকরণের যেই কিছু কিছু বাংলা ভাষা এবং ব্যাকরণ দুইটাই আসলে এখানে গুরুত্বপূর্ণ। সো আমরা ব্যাকরণটা আগে দেখে নেই, তারপরে আমরা বাংলা ভাষা ও ব্যাকরণ থেকে এই যে যেই প্রশ্নগুলো আসছে আর কি, ঠিক আছে, যেই প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং এখানে তোমাদের জন্য কিছু অনুশীলনী দেওয়া রয়েছে, সেই অনুশীলনীগুলো তোমাদেরকে আমি দেব অ্যান্সার সহ। ঠিক আছে? আর আমাদের পিডিএফটা সংগ্রহ করতে হলে আমাদের পেইড বেসে জয়েন করতে হবে। তো পেইড বেসটা তোমরা যারা লাস্ট 1-1.5 মাসের মধ্যে তোমাদের প্রস্তুতি সম্পন্ন করতে চাও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য, তো তোমরা আমাদের পেইড ব্যাচে জয়েন করতে পারো। ঠিক আছে? আমাদের পেইড ব্যাচে কিন্তু অলরেডি অনেকেই জয়েন করে ফেলেছে। আমাদের ব্যাচের ফি হচ্ছে 499 টাকা। ঠিক আছে? আর এই ব্যাচে ভর্তি হতে পারলে আমাদের যে 200 টাকা সমমূল্যের যে এক্সাম ব্যাচ, সেই এক্সাম ব্যাচেও তোমরা পরীক্ষা দিতে পারবে। ওকে, দেখো, আমাদের বাংলা ব্যাকরণ এর সব বিশেষণ রূপ হচ্ছে বি আ ক্রিয়ন। এটা তোমরা সকলেই জানো শব্দটির বিশেষণ রূপ বি আ ক্রিয়ন, এটা তোমরা পড়ে রাখবে। আচ্ছা, এরপর হচ্ছে এই এই বিশেষণের ব্যুৎপত্তিগত অর্থ অথবা ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কি আসলে। বিশেষভাবে বিশেষণ, ঠিক আছে, বিশেষভাবে বিশেষণ, কোনো কিছুকে বিশেষভাবে বিশেষণ করা বা তার দোষগুণ অবস্থান সম্পর্কে আলোচনা করা। ঠিক আছে? তো আসলে এটা নাম কেন দেওয়া হলো এটাও আমাদের জানা উচিত, কেননা মনে রাখতে গেলে আমাদের এই জিনিসগুলোরও প্রয়োজন আছে। সো বাংলা ব্যাকরণে আমরা বিশেষভাবে বিশেষণ করি, বিশ্লেষণ, সরি, এখানে বিশেষভাবে বিশেষণ হবে না, বিশ্লেষণ। হ্যাঁ, বিশ্লেষণ। বিশেষভাবে বিশ্লেষণ কি করি? বিশেষভাবে বিশ্লেষণ করি এই যে বাংলা ব্যাকরণ, এর মধ্যে কি কি রয়েছে? ভাষা রয়েছে, ঠিক আছে, শব্দ রয়েছে, বর্ণ রয়েছে, অর্থাৎ ছোট ছোট যত টপিক রয়েছে সবগুলোই কিন্তু আমরা এখানে বিশ্লেষণ করি। ধ্বনি, আমাদের আহ ধ্বনি তত্ত্ব আমরা আলোচনা করি, ধ্বনি তত্ত্ব। তারপরে কি আলোচনা করি? আচ্ছা, আমার এখানে তত্ত্ব বানান ঠিক আছে? ওকে, আমি দেখে নেব নি। ওকে, এরপর হচ্ছে আমরা শব্দ তত্ত্ব আলোচনা করি, শব্দ তত্ত্ব আলোচনা করি, তারপর আমরা বাক্য তত্ত্ব আলোচনা করি, এরপরে আমরা অর্থতত্ত্ব আলোচনা করি, অর্থতত্ত্ব আলোচনা করি। সো এই যে বিশেষভাবে আমরা বিশ্লেষণ করি, বিশেষভাবে আমরা বিশ্লেষণ করি আমাদের বাংলা ব্যাকরণের যে বিষয়গুলো রয়েছে সেইগুলোকে। ঠিক আছে? এরপরে এরপরে হচ্ছে ব্যাকরণের কাজ কি আসলে, ব্যাকরণের কাজ কি? ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা, ভাষার মধ্যকার অভ্যন্তরীণ বিষয়, এই যেগুলো লিখলাম আর কি, ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ, এই জিনিসগুলো নিয়েই আসলে ভাষার গঠন,
ঠিক আছে? এই জিনিসগুলো নিয়েই ভাষার গঠন। সো আমরা যারা বাংলা ব্যাকরণ পড়ি বা পড়েছি, তো নবম দশম বইয়েও তোমরা পড়েছো, তো এর আগেও তোমরা পড়েছো, ষষ্ঠ সপ্তম অষ্টম আহ, পর্যন্ত পড়েছো, সো ইন্টারমিডিয়েটেও পড়েছো। তো এইখানে আসলে আমাদের মেইনলি কাজ যেটা, সেটা আমরা কাজ করি হচ্ছে ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। তো এইখানে হচ্ছে তোমাদের এই যে মেইন কাজ হচ্ছে ভাষার মধ্যকার শৃঙ্খলা রক্ষা। অর্থাৎ দেখো, এই যে ধ্বনিতত্ত্বের মধ্যে যে কিছু আমরা আলোচনা করি, সেগুলো আমরা আমাদের যেন উচ্চারণ ঠিক হয়, আমাদের যেন ভিতর থেকে যে আওয়াজটা ঠিক হয়, সেটা আমরা ঠিক করার চেষ্টা করি। শব্দ নিয়ে যখন আলোচনা করি, তখন একটা শব্দ, এর অর্থ, এর শব্দের গঠন কেমন হবে, শব্দের পরিবর্তন কেমন হবে, অর্থের পরিবর্তন কেমন হবে, শব্দ নিয়ে আলোচনা করি যখন, তখন আমরা মেইনলি এই শব্দের শৃঙ্খলা অর্জন করার চেষ্টা করি বা আবিষ্কার করার চেষ্টা করি। এরপরে যখন আমরা বাক্য নিয়ে কাজ করি, তখন কিন্তু আমাদের এই বাক্যের গঠন, আমাদের একজনের সামনে গিয়ে আমাকে একটা বাক্য বলতে হলে বাক্যটা কিভাবে গঠিত হবে, কিভাবে আমরা কাজটা করতে পারবো, সেটা কিন্তু আমরা এই বাক্যের মধ্যে আলোচনা করি। সো বাক্যের শৃঙ্খলা অর্জন করার জন্য বা আবিষ্কার করার জন্য আমরা কাজ করি। এরপর অর্থ, একটা শব্দ আমি উচ্চারণ করলাম, একটা বাক্য বললাম, সেটার অর্থটা কেমন হবে, সেটাও কিন্তু আমরা এই ব্যাকরণের মধ্যে আলোচনা করি। সো এই যে ব্যাকরণের কাজ হচ্ছে সম্পূর্ণ একটা ভাষার অভ্যন্তরীণ, অর্থাৎ ভিতরের যেই শৃঙ্খলা, সেই শৃঙ্খলাটা ঠিক রাখা। বুঝেছো? আচ্ছা, এরপরে দেখো, ব্যাকরণ শব্দটি কোন শ্রেণীর? সংস্কৃত। এগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ, প্রত্যেকটা টপিক ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, পড়ে রাখবে। এরপরে হচ্ছে আচ্ছা, আমি একটু জুম করে নেই, হ্যাঁ, জুম করে নিলে হয়তো তোমাদের দেখতে সুবিধা হবে। এরপরে দেখো, এরপরে আছে আমাদের সর্বপ্রথম সর্বপ্রথম আচ্ছা, আমি একটু বাইরের দিকে আছি, আমার স্টুডিও ছেড়ে আমি ঢাকার বাইরে, যেহেতু সেই জন্য তোমাদের ক্লাসগুলো আমি চেষ্টা করছি রেগুলার দেওয়ার জন্য। তো কতটা পারছি আল্লাহ মাহবুদ ভালো জানে। তো একটু বাইরে থাকার কারণে এখানে একটু নয়েজ হতে পারে, ঠিক আছে? আচ্ছা, সো সেই জন্য আগে থেকে দুঃখিত। সর্বপ্রথম পর্তুগিজ ভাষায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি? এই সম্পূর্ণটা তোমরা মনে রাখবে কি? ভোকাবুলারিও এম ইডিওমা বেঙ্গালা এ পর্তুজিজ ডিভিডিডো ইম ডুয়াস পার্টেস। আসলে আমি কি উচ্চারণ করলাম আমি নিজেও জানি না, কিন্তু এটা তোমরা মনে রাখবা, ঠিক আছে? এখানে এতটুকু বুঝেছি যে ভোকাবুলারিও ইম ইডিওমা বেঙ্গালা এ পর্তুগিজ ডিভিডিডো এম ডুয়াস পার্টেস। ডুয়াস পার্টেস তো বুঝো, ডুয়াল পার্টেস বুঝাইছে, মানে দুই পার্টে। তারপর হচ্ছে ডিভিডিডো মানে হচ্ছে বিভক্ত, ডিভাইডেড। এ পর্তুগিজ মানে পর্তুগিজ ভাষায়। তারপরে আহ, এখানে বলেছে ভোকাবুলারি এম ইডিওমা বেঙ্গালা, মানে বাংলা ভাষায়, বাংলা ভাষার ব্যাকরণ বা ভোকাবুলারিও, এই শব্দ ভান্ডার, এটা আসলে বলেছে। তো এরপরে হচ্ছে বলেছে যে এটা দুইটা পার্টে বিভক্ত পর্তুগিজে। যাই হোক, তো এটুকু তোমরা মনে রাখবা যে এইখানে কি বলেছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আসবো হচ্ছে নিচের দিকে। নিচের দেখো বলা আছে যে পর্তুগিজ ভাষায় রচিত বাংলা ব্যাকরণের রচনাকাল হচ্ছে 1734 সালে। 1734 সালে। কত সালে পর্তুগিজ ভাষায় রচিত বাংলা ব্যাকরণের রোমান হরফে মুদ্রিত হয়? রোমান হরফে মুদ্রিত হয় 1743 সালে। এই যে তোমরা একটু কনফিউশনে পড়ে যাবা, 3 এর পরে 4 আর এখানে 4 এর পরে 3, অর্থাৎ 34 আর 43 দুইটাতে মিলিয়ে ফেলবে না। রচনা করা হয় হচ্ছে 34-এ, আর রোমান হরফে মুদ্রিত হয় 43 সালে, অর্থাৎ 11 বছর পরে, 9 বছর পরে তোমাদের এই এটা হয়েছে। এরপরে ইংরেজি ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণের নাম কি? এ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। 1778 সালে এটা রচনা করা হয়। এরপরে ইংরেজি ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ কি রচনা করেন? নাথানিয়েল। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট আসে। তো নাথানিয়েল ব্রাসিলহেড, এটা তোমরা পড়বা যে ইংরেজি ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ ইংরেজি ভাষায়, মানে বুঝো, বাংলা ব্যাকরণ ইংরেজি ভাষায়, এটা তোমার নাথানিয়েল ব্রাসিলহেড। তো 1778 সালে, তখন ইংরেজদের শাসন ছিল,
1778 সাল, তখন ইংরেজদের শাসন ছিল। সবকিছুই তারা নিয়ন্ত্রণে নিয়েছিল। তো বাংলা ভাষার একটা জনগোষ্ঠীর ভাষা বাংলা ভাষা। সো সেই জনগোষ্ঠীর ভাষা নিয়ে তারা কাজ করবে অবশ্যই, কেননা রাষ্ট্র তাদের পরিচালনা করতে হবে। সো সেই কারণেও কিন্তু তারা এই বাংলা ব্যাকরণ, আমরা আসলে প্রশ্ন করি মাঝে মাঝে যে আমাদের বাংলা ভাষা ওরা ইংরেজিতে কিভাবে কি করলো, কেন করলো? তো ওদেরও প্রয়োজন ছিল রাষ্ট্র পরিচালনার জন্য, এখানে তাদের একটা উপনিবেশ ছিল। সো যার কারণে তারা এইখানে বাংলা ব্যাকরণ করেছে একটা বৃহত্তর জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ করার জন্য। বুঝেছো? ওকে। তো অনেকের তোমাদের কিউরিওসিটি থাকে এখানে আসলে। উইলিয়াম কেরি কর্তৃক রচিত বাংলা ব্যাকরণের নাম এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এখানে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ আর হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এটা একটু মনে রাখবা, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। দেখো, এই যে প্রথম বাংলা ব্যাকরণের নাম হচ্ছে বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, আর এখানে হচ্ছে উইলিয়াম কেরি কর্তৃক লিখিত, সেটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? আর এটার সময়কাল ছিল হচ্ছে 1801 সাল। 1801 সাল প্রথমে কি হলো, প্রথম বাংলা ব্যাকরণ ইংরেজিতে, আর উইলিয়াম কেরি কর্তৃক হচ্ছে 1801 সালে। ঠিক আছে, এটা মনে রাখবা। এরপরে যে বাঙালিদের মধ্যে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে? রাজা রামমোহন রায়। মনে রাখবা, ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে তিনটাই ইম্পর্টেন্ট। ওহ, এই পাশে লিখতে ভুলে। ওকে, তিনটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এরপরে হচ্ছে রাজা রামমোহন রায়ের ইংরেজি ব্যাকরণের নাম কি? ইংরেজি, তিনি আবার ইংরেজি ব্যাকরণও লিখেছেন, সেটা বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বাঙালি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটা একটু ভিন্ন আছে, মনে রাখতে পারবা। আর 1826 সাল, ঠিক আছে, 1826 সালে ইনি লিখেছেন। এরপরে রাজা রামমোহন রায় বাংলা ব্যাকরণের নাম কি? আচ্ছা, রাজা রামমোহনের বাংলা ব্যাকরণের নাম, ইনি তো বাংলা ব্যাকরণ প্রথম রচনা করলেন, ঠিক আছে, বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করলেন, কিন্তু এটার নাম কি ছিল? এটার নাম ছিল হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। ঠিক আছে, এটার নাম ছিল গৌড়ীয় ব্যাকরণ, এবং তিনি এটা ইংলিশে লিখেছেন, দ্য বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ওকে। পণ্ডিত, এখানে পণ্ডিত হবে, পণ্ডিত শ্যামাচরণ কর্তৃক রচিত বাংলা ব্যাকরণের নাম কি? এটা পড়বা, দ্য বাঙালি ল্যাঙ্গুয়েজ, দ্য বাঙালি ল্যাঙ্গুয়েজ, 1850 সালে। 1850 সালে তাহলে রাজা রামমোহন রায় ইংলিশে লিখলেন যেটা, সেটা মানে ইংরেজি ব্যাকরণের নাম কি? রাজা রামমোহন রায়ের ইংরেজি ব্যাকরণ হচ্ছে বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আর ইনি শ্যামাচরণের হচ্ছে দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, আর ওনার সালটা হচ্ছে 1826, যেহেতু বাংলা ভাষায় প্রথম, সরি, ইংরেজিতে বাঙালিদের মধ্যে প্রথম। ঠিক আছে, ইনি হচ্ছে বাঙালিদের মধ্যে প্রথম, বা আমাদের উপমহাদেশের প্রথম। আর তার বাংলা ব্যাকরণ হচ্ছে 1833-এ, 26-এ তিনি ইংলিশে লেখেন, বাংলায় লেখেন হচ্ছে 1833-এ, নাম ছিল হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। শ্যামাচরণের হচ্ছে 1850-এ, নাম ছিল হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এইভাবে মনে রাখবা। এরপরে বাংলা ভাষার বিকাশ ও উদ্ভব সম্পর্কিত ব্যাকরণের নাম কি? বাংলা ভাষার বিকাশ ও উদ্ভব বলা হচ্ছে যে দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এটা সংক্ষেপে তোমরা ওডিবিএল মনে রাখবা, ওডিবিএল। আচ্ছা, ওডিবিএল রচনা করেন কে? এই যে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বাংলা ভাষার যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, সুনীতি কুমার, ইনারা হচ্ছে, তারপরে এনামুল হক, যে এখানে আরও রয়েছে, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ইনারা হচ্ছে বাংলা ভাষার জন্য অনেক কাজ করে গেছেন। তো এদের নামগুলো মনে রাখবা, এদের কাজগুলো মনে রাখবা, তাহলেই হবে আর কি। এরপরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর লেখা ব্যাকরণের নাম কি? বাঙালি ব্যাকরণ। এটা লেখা হয় 1935 সালে, 1900 সালে এসে। হ্যাঁ, ওনারা লিখছে সব, দেখো 18 সালের দিকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি 1935-এ এসে লিখছেন, কি নাম দিয়েছেন? বাঙালি ব্যাকরণ। ঠিক আছে, ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ, 1949, দেখো 4 বছর পরে 1939 সালে রচনা করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। গুরুত্বপূর্ণ, হ্যাঁ, গুরুত্বপূর্ণ।
তো এটা সুনীতি কুমার একটু পরে পরেই লেখা শুরু করেন এবং আমরা দেখি যে 1900 শতকে এসে বিংশ শতাব্দীতে এসে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রথম 1935 সালে বাঙালি ব্যাকরণ নামে একটা বই রচনা করেন, যেখানে বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করা হয় এবং ভাষা সহ আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়। সো এইখানে হচ্ছে দেখো যে ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ, সুনীতি কুমার চট্টোপাধ্যায় হচ্ছে ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ, আর শহীদুল্লাহর হচ্ছে বাঙালি ব্যাকরণ শুধু, আর ইনার হচ্ছে বাঙ্গালা ব্যাকরণ। ঠিক আছে, এই যে পার্থক্য করে করে মনে রাখবা। এরপরে ডক্টর মোহাম্মদ এনামুল হকের ব্যাকরণের নাম হচ্ছে ব্যাকরণ মঞ্জুরি। ঠিক আছে, এনামুল হকের ব্যাকরণের নাম হচ্ছে ব্যাকরণ মঞ্জুরি। সো এটা তোমরা পড়ার চেষ্টা করবা, এটা মনে রাখার চেষ্টা করবা। কত সাল এগুলোর প্রয়োজন নাই, ঠিক আছে। ওকে, আচ্ছা, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় আসলে আমরা যে সর্বপ্রথম এখানে লিখেছিলাম যে ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব, এই জিনিসগুলো তোমাদের ইম্পর্টেন্ট। কেননা এই জিনিসগুলোর উপরে গত বছর একটা প্রশ্ন হয়েছে, আমি যদি দেখাই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক, গত বছরের প্রশ্ন ব্যাংকটা কোথায়? আচ্ছা, 24-25। ওকে, এখানে আমরা যদি দেখি আসলে যে আমি একটা প্রশ্ন খুঁজছি আর কি তোমাদের গত বছরের প্রশ্ন থেকে। একটু তোমরা সাথে থেকো। আচ্ছা, এই যে বাংলা ভাষার জন্ম কোথায় থেকে হয়, বাংলা ভাষার জন্ম কোথায় থেকে হয়, এইটা কিন্তু আমাদের আমাদের এর মধ্যকার আলোচ্য বিষয়। ঠিক আছে, আজকের লেকচার থেকে আলোচ্য বিষয়। সো এইগুলো তো এই যে বাংলা ভাষার শব্দ কয় ভাগে ভাগ করা, এটা শব্দের আলোচনা যদিও, তারপরেও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, এরপরে আচ্ছা, আমি ওইটা আপাতত খুঁজে পেলাম না, খুঁজে পেলে আমি পরবর্তীতে ক্লাসের শেষে দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, দেখো কোথায় ছিলাম, এই যে এইখান থেকে কিন্তু প্রশ্ন প্রতিবার ঘুরে ফিরে আসে যে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কি। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে ধ্বনি, বর্ণের বিন্যাস, ধ্বনির পরিবর্তন, নত্ব, সত্যবিধান, সন্ধি, এই জিনিসগুলো ধ্বনি নিয়ে আলোচনা করে, অর্থাৎ আওয়াজ নিয়ে আলোচনা করে। সন্ধির মধ্যে দেখবা মেইনলি আওয়াজ নিয়ে আলোচনা করা হচ্ছে, আওয়াজ দিয়ে এই উচ্চারিত হলে এরকম হবে, উচ্চারিত হলে ধ্বনি দুইটা শব্দের মধ্যস্থ মানে মাঝখানের যে অংশটা সেটার উচ্চারণটা কেমন হবে, এই জিনিসগুলো। ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, আচ্ছা, এরপরে দেখো, এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে আমাদের শব্দতত্ত্ব, রূপতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। শব্দতত্ত্বের আসলে আলোচ্য বিষয়টা কি? শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে শব্দ, শব্দ, প্রত্যয়, প্রকৃতি প্রত্যয়, তারপর হচ্ছে পদ প্রকরণ, কারক, সমাস, কাল, পুরুষ, তারপর হচ্ছে ধাতু, উপসর্গ, অনুসর্গ, দ্বিরুক্তি শব্দ, তারপর লিঙ্গ, বচন, এই জিনিসগুলো মনে রাখবা। এরপর হচ্ছে বাক্যতত্ত্ব, বাক্যতত্ত্বের মধ্যে আলোচ্য, এটা খুবই সহজ, যে বাক্যের যে বিষয়গুলো থাকে, পদের স্থান, পদের পরিবর্তন, বাগধারা, তারপর হচ্ছে বাক্য সংকোচন, এইগুলো। ঠিক আছে, আচ্ছা, বাগধারাকে তোমরা অনেকেই বাক্যতত্ত্বের মধ্যে আলোচনায় ফেলো, অথবা বাগধারাকে যদি তুমি দেখো যে শুধু অর্থতত্ত্ব দেওয়া আছে, তো অর্থতত্ত্বের মধ্যেও তুমি দিয়ে দিতে পারো। ঠিক আছে, এখানে অনেক জায়গায় দেখা যায় যে অর্থতত্ত্বের মধ্যে এটা রাখা হয়েছে, অর্থতত্ত্বের মধ্যে এটাকে রাখা হয়েছে।
সো এই প্রশ্নটাই আমি খুঁজছিলাম, কোথায় যেন তোমাদের প্রশ্ন সমাধান করতে গিয়ে আমি হয়তো এই প্রশ্নটা পেয়েছিলাম, তো যার কারণে আমি এই প্রশ্নটা তোমাদের করছিলাম আর কি, খুঁজছিলাম যে সবসময় আমরা কিন্তু এই যে বাগধারাকে আমরা বাক্যতত্ত্বের মধ্যে আলোচ্য বিষয় হিসেবে পাই না, আমরা পাই অনেক জায়গায় দেখা যায় অপশনে শুধু অর্থতত্ত্ব দেওয়া আছে। সো অর্থতত্ত্ব থাকলে এটাই দাগাবা, বাক্যতত্ত্ব থাকলে মানে দুইটাই থাকলে তুমি বাক্যতত্ত্ব দাগাবা, আর শুধু বাক্যতত্ত্ব থাকলে তো বাক্যতত্ত্বই দাগাবা। ঠিক আছে, ওকে। এরপরে আমরা এই দেখো এখান থেকে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের এখান থেকে প্রশ্ন এসেছে। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো আমরা একটু দেখি কি কি প্রশ্ন এসেছে, কি কি প্রশ্ন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আসতে পারে। সো 25-26 শিক্ষাবর্ষ বলো আর পরবর্তীতে যত প্রশ্নই হোক না কেন এগুলো থেকেই প্রশ্ন আসবে, যে কোনো বিশ্ববিদ্যালয়ে তোমরা এই প্রশ্নগুলো পেয়ে যেতে পারো। ওকে, দেখো ভাষা বিজ্ঞানী, আচ্ছা এর মাঝখানে তোমাদের একটু আমি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব একটু, যে যেহেতু তোমরা আমাদের এই ক্লাসগুলো করছো তোমাদের একটু জেনে রাখা উচিত যে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে আমাদের যে এক্সাম ব্যাচে ভর্তি চলছে আসলে, আগামী 11 তারিখ থেকে আমরা নতুন একটা ব্যাচ শুরু করব, 11ই মে। এটা হচ্ছে 2025-26। তোমরা যারা পরবর্তী ইয়ারগুলোতে ক্লাস করছো অবশ্যই তোমাদের জন্য আমরা এই এক্সাম ব্যাচগুলো ধারাবাহিকভাবে চালাতেই থাকবো। সো তোমরাও এই নাম্বারে কন্ট্যাক্ট করবা যেন আমাদের এই এক্সাম ব্যাচ সম্পর্কে তোমরা একটা বিস্তারিত কিছু জানতে পারো, এবং আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করবে। ঠিক আছে, ওকে। আমাদের এক্সাম ব্যাচে আসলে কি কি আছে আমরা একটু দেখি, যে বি এবং সি ইউনিটের জন্য এই এক্সাম ব্যাচে দেখো অনেক কিছুই রয়েছে, এখানে পড়তে পারো আর কি তোমরা। আমি সময় বেশি নিচ্ছি না, ক্লাস তোমাদের শেষ করতে হবে। 199 টাকা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করবা, করে আমি পেমেন্ট মেথড দিব তোমাদের, দেওয়ার পরে তোমাদেরকে এক্সাম ব্যাচে ভর্তি করে নেব আসলে। ওকে, দেখো আমি যেখানে ছিলাম আর কি, আচ্ছা আরেকটু বলি যে আমাদের ডিসিওর যে এক্সাম ব্যাচটা, এই এক্সাম ব্যাচে কিন্তু আমরা ধারাবাহিকভাবে একের পর এক ব্যাচ শেষ করছি। আমাদের ব্যাচে ধারণ ক্ষমতা আসলে ওইরকমভাবে হয় না, আমরা প্রত্যেকটা ব্যাচেই 30 থেকে 40 জনকে রাখার চেষ্টা করি, কেননা বেশি স্টুডেন্ট রাখলে তাদের মনোযোগ দেওয়া বা তাদেরকে বুঝিয়ে দেওয়ার সময় হয়তো আমি ওইভাবে পাই না, যার কারণে আমরা এক্সাম ব্যাচগুলোতে খুব অল্প সংখ্যক নিয়ে 30 থেকে 40 জন নিয়ে আমরা আলাদা আলাদা ব্যাচ করি। সো 5-6 নাম্বার ব্যাচ, 5 নাম্বার ব্যাচে আমরা আগামী 11 তারিখ থেকে ক্লাস শুরু করব, পরীক্ষা শুরু করব, আর পাশাপাশি তোমাদের এই ক্লাসগুলো দিব। আমাদের এক্সাম ব্যাচে জয়েন করলে তুমি সকল পিডিএফগুলো পেয়ে যাবে আসলে। ঠিক আছে, আচ্ছা যা হোক, দেখো এখানে 1 নম্বর প্রশ্নটা বলা হচ্ছে, ভাষাবিজ্ঞানী কাহার উপাধি? ভাষাবিজ্ঞানী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হইতে পারে। আমরা একটু দেখে নিই, আমি অ্যান্সার যেহেতু এখন পর্যন্ত দেখি নাই, সো আমি একটু জুম আউট করে নিচ্ছি। ভাষাবিজ্ঞানী আসলে একের খ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তারপরে হচ্ছে ব্যাকরণ শব্দটি কি? সংস্কৃত শব্দ, আমরা পড়লাম যেটা। বাংলা ভাষার উদ্ভব কোন ভাষা থেকে? এই যে দেখো, এটা কিন্তু ডিসিউতে চলে আসছে গত বছর। আমি আমি তোমাদের একটু দেখাই, দেখো আমাদের এটা এটা কিন্তু গত বছরে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গত বছরের প্রশ্ন। এই যে বাংলা ভাষার দেখো 2 নাম্বার প্রশ্নটা, এটা কোন সেটে জানি না, এই যে বাংলা ভাষার উৎপত্তি কোথায় থেকে। ওকে, এটা তো আমাদের এই যে বাংলা ভাষার জন্ম কোথা থেকে, এটা প্রাকৃত না। দেখো আমাদের আমি কিন্তু জানি না যে আমাদের এখান থেকে আসছে, কারণ আমি এটা তোমাদের ধরছি আমাদের এইখান থেকে, আমি এত বেশি তোমাদেরকে আর কি দেখাই না যে আমরা কোথায় থেকে আমাদের প্রশ্নগুলো চলে আসছে। ঠিক আছে, সো অ্যান্সার হবে এটা। সো এটা কিন্তু ডিসিউতে 2024-25-এ চলে আসছে। সো আমাদের এই লেকচার শিটটা যথেষ্ট ইম্পর্টেন্ট। তোমরা পারলে এগুলো সংগ্রহ করো, আমাদের কোর্সে জয়েন করে ইনশাল্লাহ তোমরা সবই পাবে। সো ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন কে? ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন কে? এটা তো অনেকেই রচনা করেন, ব্রাসিয়াল হেড, তারপরে হচ্ছে উইলিয়াম কেরি, দুইজনই রচনা করেন। তাহলে এই যে দেখো এখানে আমাদের
আচ্ছা, বাংলা ভাষায় না, বাংলা ভাষায় এই যে দেখো এখানে একটু কনফিউশন রয়েছে। বাংলা ভাষায় তিনি কিন্তু এই যে প্রথম বাংলা ভাষায় নাথানিয়েল ব্রাসিয়েল হেড তিনি কিন্তু রচনা করেন, আর উইলিয়াম কেরি ইংরেজি ভাষায় রচনা করেন। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, উইলিয়াম কেরি, এখানে হবে নাথানিয়েল হেলহেড ব্রাসিয়েল হেড, এটা। এরপর হচ্ছে বাংলা ভাষার ইতিবৃত্ত কে রচনা করেন? বাংলা ভাষার ইতিবৃত্ত, আহ, আচ্ছা, এই যে আমরা দেখো এখানে চর্চা করতে গেলে আমাদের অনেক সময় লেগে যাবে, তার থেকে কাজ কি আমি তোমাদের অ্যান্সার শিট দেখালাম, তারপর প্রশ্নগুলো তোমাদেরকে একটু দেখালাম, প্রশ্নগুলো দেখে দেখে তোমরা অ্যান্সারগুলো করে নেবে। আর যেগুলো বেসিক আলোচনা সেগুলো আমি তোমাদের শেষ করে দিচ্ছি। ঠিক আছে, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, স্ক্রিনশট নিয়ে এই জিনিসগুলো তোমরা ইয়ে করবে। আর তোমাদের যদি সম্পূর্ণ পিডিএফ লাগে, আসলে একসাথেই সব পিডিএফ দরকার, সম্পূর্ণ পিডিএফ লাগে, আমাদের 499 টাকার কোর্সে জয়েন করবো, এখানে ক্লাস পাবে, পরীক্ষা পাবে, এবং হচ্ছে আমাদের এই জিনিসগুলোও পাবে ইনশাল্লাহ। তো এই যে আমি তোমাদের তোমাদের উপকারে আসে, এই জন্য আমি এই জিনিসগুলো আগে থেকে দিয়ে দিচ্ছি। সো এই যে এমসিকিউ গুলো তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, দিয়ে জুম করে করে তোমরা এগুলোর অ্যান্সার করবে। এরপরে হচ্ছে এই যে এখানে 33 পর্যন্ত, 14 পর্যন্ত এইখানে রয়েছে, স্ক্রিনশট দিয়ে দিয়ে নেবে। আর এখান থেকে আমি কিছু আসলে তোমাদের আলোচনা করব, এখান থেকে আমি যতটুকু পারি। এখন হচ্ছে আমি ক্লাসের ডিউরেশন 26 মিনিট, আমি 40 মিনিট পর্যন্ত তোমাদের সাথে থেকে এইগুলো আমি সলভ করে দিচ্ছি। ওকে, দেখো আসলে যে ওকে, আমরা কোথায় ছিলাম? যে 5 নাম্বার, বাংলা ভাষার ইতিবৃত্ত কে রচনা করেন? বাংলা ভাষার ইতিবৃত্ত রচনা করেন হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ঠিক আছে, এরপর হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায় একজন কি ছিলেন? এই সুনীতি কুমার চট্টোপাধ্যায় একজন ভাষাবিদ ছিলেন। ঠিক আছে, তিনি একজন ভাষাবিদ, যেহেতু ব্যাকরণ নিয়ে আলোচনা করেছেন, তো তিনি একজন ভাষাবিদ থাকবেন, এটাই স্বাভাবিক, তাই না? তো দেখো এই প্রশ্নটা অনেক জায়গায় এসেছে, বাংলা বর্ণমালা কোন লিপি থেকে এসেছে? এটা হচ্ছে তোমার ব্রাহ্মী লিপি থেকে। অনেকে তোমরা এটা উচ্চারণ করো কি ব্রাহ্মী লিপি, ব্রাহ্মী হবে না, যুক্ত ক্ষীয় যদি থাকে তখন সেটা তোমার ব্রাহ্মী হবে, কিন্তু এখানে ম যুক্ত আছে, মফলা। তো এই জিনিসগুলো তোমরা একটু বোঝার চেষ্টা করবে। ওকে, এরপরে দেখো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দী থেকে? বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দী থেকে? এটা হচ্ছে তোমার 650 থেকে এটা শুরু হয়। সো 650 সাধারণত কার মধ্যে ধরা হবে? সপ্তম শতাব্দীতে, দুঃখিত। আচ্ছা, সপ্তম শতাব্দীতে। ঠিক আছে, এরপর হচ্ছে বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে? বাংলা ব্যাকরণ কে রচনা করেন বলো তো? বাংলা ব্যাকরণ কে রচনা করেন? আমার তো মনে হচ্ছে নয়ের ঘ হবে, নয়ের সরি গ, কালিদাস। ঠিক আছে, সো ও আচ্ছা, এখানে শহীদুল্লাহ, তারপর হচ্ছে শহীদুল্লাহ এসে রচনা করেন হচ্ছে 1900 মানে বিংশ শতাব্দীতে, 1933-34 এইরকম। আর এনবি হেলহেড, নাথালিয়াল ব্রাসিয়াল হেড, তিনি কিন্তু 1700 সালেই রচনা করেন। আর কালিদাস তার অনেক আগেই রচনা করে গেছেন। ঠিক আছে, বাংলা ব্যাকরণ, তার ব্যাকরণের নামটা কি তোমরা একটু সার্চ করে জেনে নেবে। আর আরেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, বাংলা ব্যাকরণ শব্দের অর্থ কি? যে বিশেষভাবে বিশ্লেষণ। ঠিক আছে, বিশেষভাবে বিশ্লেষণ, এটা তো হবেই, এটাই অ্যান্সার। ঠিক আছে, বিশেষভাবে বিশ্লেষণ। এরপরে সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সন্ধি আলোচনা হয় হচ্ছে তোমার এই যে ধ্বনি তত্ত্বে। ঠিক আছে, ধ্বনি তত্ত্বে আলোচিত হয়। এরপরে পৃথিবীর আদি ভাষার নাম কি? ইন্দো ইউরোপীয়। আদি ভাষা ইন্দো ইউরোপীয়, মনে রাখবা। ঠিক আছে, আদি ভাষার নাম হচ্ছে ইন্দো ইউরোপীয়, এবং সেই শাখা থেকেই কিন্তু আমাদের প্রাকৃত, তারপর হচ্ছে এইভাবে আসে আর কি। আমি যখন প্রশ্ন সমাধান করছি সেই ক্লাসে কিন্তু তোমাদের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি, যখন আমি এই যে
তোমাদের এই প্রশ্ন সমাধান করেছি প্রথম ক্লাসে। তোমরা যারা দেখো নাই ক্লাসটা করে রাখতে পারো। এই যে যখন আমরা এই প্রশ্নটা আলোচনা করেছিলাম তখন কিন্তু এখানে অনেকগুলো লেখা লিখেছিলাম এবং তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম। সো দেখে নিবা। এরপরে 13 নম্বর প্রশ্ন হচ্ছে যে জনসংখ্যায় বাংলা পৃথিবীতে কততম বৃহত্তম ভাষা। এটা এখন পরিবর্তিত হতেও পারে। এটা হচ্ছে তোমার ডাইনামিক একটা প্রশ্ন বা ডাইনামিক তথ্য। সো এটাও তোমরা পড়ে নিবা। আর আপাতত তোমরা অ্যান্সার করতে পারো, যদি আপডেট পাও তো পাইলা, আর না পাইলে অ্যান্সার করবা হচ্ছে চতুর্থ। ঠিক আছে। এরপর হচ্ছে ভারতীয় কোন লিপিমালা ডান দিক থেকে লেখা হয়। এই যে ডান দিক থেকে, আরবি যেমন ডান দিক থেকে লিখতে হয়, আমরা লিখি ওই দিক থেকে, বাম থেকে। আরবি লেখা হয় ডান দিক থেকে। তো ভারতীয় কোন লিপি ডান দিক থেকে লিখতে হয়? আমরা মনে হচ্ছে খরষ্টি হবে। হ্যাঁ, অ্যান্সার হবে খরষ্টি। ঠিক আছে, খরষ্টি অ্যান্সার, খরষ্টি হবে। সো এটা মাথায় রাখবে। হ্যাঁ, ভারতীয়, আমরা জানি যে আমরা বাংলা ভাষায় যেগুলো আমরা লিখি তা অধিকাংশই তোমার বাম দিক থেকে লিখি। বাংলা ভাষা আমরা ইয়া থেকে বাম দিক থেকে লিখি। ইংরেজি আমরা বাম দিক থেকে লিখি, কিন্তু আমাদের হিন্দিও কিন্তু বাম দিক থেকে লেখা হয়। হিন্দি, গুজরাট, মারাঠি, এগুলো কিন্তু এই যে খরচটি শুধু এইটা ডান দিক থেকে লেখা হয়। ঠিক আছে, উল্টা দিক থেকে। 15 নম্বর প্রশ্ন হচ্ছে যে বাংলা বর্ণমালা স্থায়ী রূপ লাভ করে কার দ্বারা? বাংলা বর্ণমালা স্থায়ী রূপ লাভ করে কার দ্বারা? অ্যান্সার কি হবে? অ্যান্সার পেন্ডিং এ আছে, তুমি একটু বলো। বাংলা বর্ণমালা স্থায়ী রূপ লাভ করে হচ্ছে উইলিয়াম কেরির দ্বারা। ঠিক আছে। আচ্ছা, বাংলা অক্ষরের প্রথম নকশা করেন কে? বাংলা অক্ষরের প্রথম নকশা করেন কে? এই যে বটা এরকম হবে, আকারটা এরকম হবে, তারপর হচ্ছে তোমার এই শরীয়টা এরকম হবে, এটার নকশাটা করেন কে? নকশা করেন উইলিয়াম কেরি। ঠিক আছে। এই যে বর্ণমালা তিনি কিন্তু এই যে একটা রূপ দেন, এবং রূপ দেওয়ার পরে এটার একটা নকশা তিনি তৈরি করেন। নকশা এবং রূপ দেয় উইলিয়াম কেরি। ঠিক আছে, বাংলা বর্ণমালা। আচ্ছা, ব্যাকরণ ভাষাকে কি করে? ভাষাকে চলতে নির্দেশ দেয়, শাসন করে। এটা কি শাসন করে? না। আচ্ছা, বিচ্ছেদ করে? না। বর্ণনা করে নাকি চলতে নির্দেশ দেয়? যেহেতু আমরা দেখেছি কি যে তোমার এই ব্যাকরণের মধ্যে যেই বিষয়গুলো আলোচনা করে সেইগুলো আমরা আমাদের ভাষার মধ্যে ব্যবহার করি, তাই না? এখন এই জিনিসটা আমাদেরকে চলতে নির্দেশ করে। আমাদের বাংলা ভাষাকে কিভাবে আমরা ব্যবহার করব, কোন অংশে কি আলোচনা করব, কোন অংশকে কিভাবে উপস্থাপন করব, সেই নির্দেশনাটুকু আমরা বাংলা ব্যাকরণ থেকে পেয়ে থাকি। সো এটার অ্যান্সার হবে ক নাম্বার। 18 নম্বর প্রশ্ন দেখো, এখানে বলা হচ্ছে যে বাংলা ব্যাকরণ প্রথম কোন ভাষায় লেখা হয়? বাংলা ব্যাকরণ প্রথম লেখা হয় পর্তুগিজ ভাষায়। ঠিক আছে, বাংলা ব্যাকরণ প্রথম লেখা হয় পর্তুগিজ ভাষায়। ওকে। এরপর হচ্ছে এর আলোচ্য বিষয়, যে নত্যবিধান ধ্বনিতত্ত্বে আলোচ্য বিষয়, ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। ঠিক আছে, নত্যবিধান, সত্যবিধান, আমরা এই যে একটু আগেই তো বললাম যে এই যে এখানে নত্যবিধান, সত্যবিধান, এগুলো ধ্বনি, এই যে তারপর হচ্ছে সন্ধি, এগুলো আমাদের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়, পড়ে রাখবা। এরপর হচ্ছে ব্যাকরণের কাজ কি? ব্যাকরণের কাজ কি? অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা, পড়লাম একটু আগে। এরপর হচ্ছে ব্যাকরণের বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে বাগধারা। ঠিক আছে, বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে বাগধারা, মনে রাখবা, এটা ইম্পর্টেন্ট। একটু আগেও হয়তো আমি এটা দেখেছিলাম, এই প্রশ্নটাই আমরা পেয়েছি, কোথায় যেন পেলাম, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোন প্রশ্নে যেন আমি এটাই খুঁজছিলাম আর কি। আচ্ছা, বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? এই যে এই জিনিসটাও একই। ঠিক আছে, আমাদের বাক্যতত্ত্বে আলোচনা করা হয়। ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা কোথায়? ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা কোথায়? ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা হচ্ছে ভাষার অর্থ জানার জন্য, শুদ্ধ বাক্য গঠনের জন্য, ইতিহাস জানার জন্য, শুদ্ধ ভাষার জন্য। শুদ্ধ ভাষার জন্য হবে। ঠিক আছে, শুদ্ধ ভাষার জন্য আমরা এই ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা অনুভব করি। এরপর হচ্ছে ব্যাকরণের প্রধান কাজ কি? ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে ভাষা শৃঙ্খলা সাধন। হ্যাঁ, ভাষার শৃঙ্খলা সাধন করা।
আচ্ছা, এরপরে আমাদের আরো কিছু কাজ রয়েছে। ওকে, আমাদের 24 নম্বর প্রশ্নটা দেখো। আমি এভাবে তোমাদের এই অংশটা শেষ করে দেব, এই অংশটা শেষ করে দেব, আর এই অংশে যে তোমাদের আহ, এই যে এখান থেকে যে তোমাদের এমসিকিউ গুলো থাকবে সেগুলো কিন্তু তোমরা অনুশীলনী করবে। ঠিক আছে, অনুশীলনী করবে। আমি এই কয়েকটা তোমাদের সমাধান করে দিচ্ছি। যে বাংলা ভাষার প্রধান দুটি রূপ কি কি? প্রধান দুটি রূপ কি কি বলতো? কথ্য ও লেখ্য রূপ। ঠিক আছে, একটা হচ্ছে আমরা যেটাকে আমরা ওরাল ল্যাঙ্গুয়েজ বলি বা ওরাল, হ্যাঁ এটাই। তো আরেকটা হচ্ছে আমাদের রিটেন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, একটা হচ্ছে তোমাদের ফর্মাল রাইটিং, যেটা তোমরা ইংলিশে জানো, আরেকটা হচ্ছে ইনফর্মাল রাইটিং। তো ইনফর্মালটা অনেক সময় আমরা বন্ধু বান্ধব বা এটাকে বলি আর কি। কথ্য ভাষার মধ্যেও পরিবর্তিত অনেক রূপ আছে, কিন্তু লেখ্য রূপের মধ্যে আমরা শুধু একটাই বাংলা আহ, আহ, প্রমিত ব্যাকরণ যেটা, সেটাই আমরা ইউজ করি। আর আঞ্চলিক ভাষার অনেক কিছু আমরা কথ্য ভাষার মধ্যে নিয়ে আসি। মধ্যযুগে বাংলা ভাষার আহ, বিস্তৃতিকাল বিস্তৃতিকাল কত? মধ্যযুগে হচ্ছে 1200 থেকে 1800। ঠিক আছে, আমি যদি ভুল না করি, 1200 থেকে 1800 হচ্ছে মধ্যযুগ। এটা হচ্ছে তোমার আদিরূপ। আর পরবর্তীতে আধুনিক যুগে তোমার এই পরবর্তীতে 1800 এর পর থেকে শুরু হয়। ঠিক আছে, ভারতীয় লিপিমালার প্রাচীনতম রূপ কয়টি? ভারতীয় লিপিমালার প্রাচীনতম রূপ দুইটি, যদি ভুল না করি, সরি তিনটি রূপ। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তী অ্যান্সারগুলো আমরা দেখি। 28 নম্বর প্রশ্ন হচ্ছে, কোনটি বাংলা ভাষার আদি স্বরের স্থিতিকাল? কোনটি বাংলা ভাষার আদি স্বরের স্থিতিকাল? আদি স্বর হচ্ছে অ্যান্সার হবে হচ্ছে তোমার গ নাম্বার। অ্যান্সার হবে গ। এটা হচ্ছে দ্বাদশ থেকে ষোড়শ পর্যন্ত, অর্থাৎ 1200 থেকে 1600 পর্যন্ত। এটা হচ্ছে বাংলা ভাষার আদি স্বরের স্থিতিকাল, মনে রাখবা। ঠিক আছে, ইম্পর্টেন্ট। এই যে বাংলা ভাষার কোন আদি ভাষা গোষ্ঠীর অন্তর্গত? এই যে এটা ইন্দো ইউরোপীয়। ঠিক আছে, ইন্দো ইউরোপীয়। এরপরে কোন যুগে বাংলা লিপি ও অক্ষরের গঠন কার্য শুরু হয়? বাংলা লিপি এবং অক্ষরের গঠন কার্য শুরু হয়, এটা বলতে পারবে? এটা কি তোমাদের জন্য রেখে দেব? আচ্ছা, কয়েকটা সেকেন্ড আমি অপেক্ষা করছি, অ্যান্সার করো। আচ্ছা, এটার অ্যান্সারটা এরকম হবে। 30 নাম্বার এমসিকিউতে 30 নাম্বার এমসিকিউর অ্যান্সার হবে হচ্ছে তোমার সেনযুগ। ঠিক আছে, কোন যুগে বাংলা লিপি ও অক্ষরের গঠন কার্য, এই যে গঠন কার্য শুরু হয় হচ্ছে সেন যুগে। বাংলা অক্ষর এবং লিপি। ভারতীয় মৌলিক লিপি কোনটি? ভারতীয় মৌলিক লিপি কোনটি? এই যে খরচটি, হ্যাঁ খরচটি ভারতীয় মৌলিক লিপি, এবং এটা ডান দিক থেকে লেখা হয়, মনে রাখবা। ওকে, কোন অপভ্রংশ থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে বলে ডক্টর শহীদুল্লাহ মনে করেন? মাগধী প্রাকৃত নাকি গৌড়ীয় অপভ্রংশ? বলো কোনটা? অ্যান্সার হবে ক এবং গ এর মধ্যে। তোমরা একটু বলো কোনটা। এইগুলো হবে না, হ্যাঁ এগুলো হবে না। এখানে হচ্ছে মাগধী প্রাকৃত নামের একটা বিভাজন রয়েছে, আর একটা হচ্ছে গৌড়ীয় অপভ্রংশ রয়েছে। সো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে হচ্ছে গৌড়ীয় অপভ্রংশ, ডক্টর সুনীতি কুমারের মতে হচ্ছে মাগধী প্রাকৃত। ঠিক আছে, মনে রাখবা। এদের মধ্যে সবচেয়ে বেশি ভাষা জানতেন কে? এদের মধ্যে সবচেয়ে বেশি ভাষা জানতেন কে? আমরা জানি যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকেই আসলে আমরা খুব বেশি চিনি এই বাংলা ভাষা ব্যাকরণ বা ব্যাকরণের জন্য। সো এটাই যে এই অংশে আমরা আলোচনা করলাম হচ্ছে আহ, আমাদের বাংলা ভাষা বা আমাদের বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। সো তোমরা বাকিটা তোমরা করবা। এই যে এখান থেকে এমসিকিউ গুলো দেওয়া রয়েছে, এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে তোমরা সলভ করবে, করে আমাকে অ্যান্সার কমেন্টেও জানাতে পারো। ঠিক আছে, আমাদের গ্রুপ রয়েছে, আমাদের ডেসক্রিপশন বক্স যদি চেক করো অথবা আমাদের ক্যাপশন যদি চেক করো, আমাদের এখানে ফেসবুক পেজ যে রয়েছে, ফেসবুক গ্রুপ যে রয়েছে, সেই গ্রুপগুলোতে তোমরা ঢালাওভাবে পোস্ট করতে পারো। ঠিক আছে, এই পোস্টগুলো করবা অথবা এগুলোর স্ক্রিনশট তোমরা পোস্ট করবা, এতে স্টুডেন্টরা উপকৃত হবে। আর এখানে যেহেতু তোমাদের
প্রতিযোগিতামূলক পরীক্ষা, সবাই উপকৃত হোক, এটাই তোমরা চাও, আমিও চাই। ঠিক আছে, যাই হোক। তো এই যে এইগুলোর তোমরা একটু ইয়ে করবা। এই যে উত্তরমালা এখানে আমি দিয়ে দিলাম, উত্তরমালা হচ্ছে এখানে যে দেওয়া হলো উত্তরমালা, তোমরা এটুকু স্ক্রিনশট দিয়ে তোমরা একটু ইয়ে করবা আমার। সো আজকের ক্লাসটা আমরা বাংলা ব্যাকরণের, বাংলা ভাষার বা বাংলা অংশের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির 3 নাম্বার ক্লাস আমরা এখানেই শেষ করলাম। আশা করব তোমরা সাথে থেকে এনজয় করেছো এবং সামনের ক্লাসগুলো তোমরা করবে ইনশাল্লাহ। সো এই প্রত্যাশা ব্যক্ত করছি। আর আমাদের পেইড ব্যাচে যারা ভর্তি হতে চাও, ডিসিইউ এরকে টার্গেট করে আমাদের যে পেইড ব্যাচ রয়েছে সেখানে ব্যাচের ফি হচ্ছে 499 টাকা, এবং আমাদের যে এক্সাম ব্যাচ রয়েছে ডিসিইউতে প্রিমিয়াম এক্সাম ব্যাচ রয়েছে, সেই এক্সাম ব্যাচের ফি হচ্ছে 199 টাকা। যদি এই 499 টাকার কোর্সটা নিতে পারো, এর মধ্যে তোমরা ক্লাসগুলো পাবে এবং এই যে 199 টাকা সমমূল্যের এক্সাম ব্যাচে তোমরা জয়েন করতে পারবে, প্লাস আমাদের যে লেকচার শিট রয়েছে এই লেকচার শিটের পিডিএফগুলো তোমাদেরকে দিয়ে দিব, তোমরা লেকচার শিট থেকে পড়ে পড়ে সব কিছু জানতে পারবে ইনশাল্লাহ। সো আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে তোমাদেরকে আবার পাবো, তোমাদের এই হাসি খুশি মুখগুলো। সো এই আশা ব্যক্ত করে আজকে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফারুক একাডেমি এবং লেভেল আপ স্কুলের সাথেই থাকবে, এটাই প্রত্যাশা করব। আর আমাদের ফ্রি এক্সাম ব্যাচটাও রয়েছে, আমাদের ডেসক্রিপশন অথবা আমাদের ক্যাপশন চেক করলে তুমি দেখতে পারবে এবং লিঙ্কে ক্লিক করে জয়েন করে নেবে। ঠিক আছে, যেখানে আমাদের ফ্রি ক্লাস, ফ্রি এক্সাম দেওয়ার ব্যবস্থা রয়েছে। সো দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।